মুক্তিযুদ্ধের ২ বছর পরে তার জন্ম, অর্থাৎ মুক্তিযুদ্ধ সম্পর্কে তার কোনো ধারণা নেই, বই পুস্তক পড়ে ধারণা নেওয়া ছাড়া। বই পুস্তক পড়ে যে ধারণাটা নিয়েছেন রাজনৈতিক মতাদর্শের কারণে সেই ধারণাটাতেও একটা বড় গলদ থেকে গেছে, সেটা আমরা বিভিন্নভাবে জানি। প্রশ্ন উঠেছে যে দীর্ঘ ১.৫ বছরেরও বেশি সময় চিফ প্রসিকিউটরের দায়িত্ব পালন করা মেটিকুলাস চিফ প্রসিকিউটর সাবেক তাজুল ইসলাম তিনি কি দেশ ছেড়েছেন, নাকি দেশেই আছেন ঘাপটি মেরে কোথাও? তার এবং তার প্রসিকিউশনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, এত অভিযোগ যে অভিযোগগুলো দুদক পর্যন্ত গিয়েছে এবং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর এটার তদন্ত কাজ শুরু করেছেন। বিপদ বুঝতে পেরে তিনি দেশ ছেড়েছেন, দেশ থেকে পালিয়েছেন, এরকম আলোচনা করার চেষ্টা করছেন অনেকেই। চলুন তাজুল ইসলামের বিরুদ্ধে কি কি অভিযোগ, কি কি মেটিকুলাস ব্যাপার স্যাপার চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালনের সময় করেছেন, সেই অভিযোগে তার দেশ ছেড়ে যাওয়ার ব্যাপারটা কতটা সত্য, দেশে থাকাটা তার জন্য কতটা নিরাপদ ছিল, তার রাজনৈতিক আদর্শ কী, লেখাপড়া কোথায় করেছেন, জন্ম কোথায়, সেই ব্যাপারগুলো নিয়ে বোঝার চেষ্টা করব যে কে ছিলেন এই মেটিকুলাস তাজুল ইসলাম, যাকে প্রফেসর ইউনূস সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়িত্ব দিয়ে সেই ট্রাইব্যুনালটাকেই বিতর্কিত করে ফেলেছিলেন। সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কথা। গুঞ্জন উঠেছে তিনি দেশ ছেড়েছেন, দেশ ছেড়ে আমেরিকায় চলে গেছেন, এরকম কথাবার্তা শোনা যাচ্ছে। এরকম কথাবার্তা শোনা যাওয়ার কারণ তার দায়িত্ব পালনকালেই তার বিরুদ্ধে উঠেছিল অন্তত ১,০০০ কোটি টাকা লেনদেনের অভিযোগ, এবং সেই লেনদেনটা তিনি এবং একজন তার মানে রাজনৈতিক আদর্শের আরেকজন আইনজীবী, যিনি সাম্প্রতিক সময়ে খুব বেশি আলোচিত, নির্বাচন করে যিনি পরাজিত হয়েছেন, সেই আইনজীবী, এই দুইজন মিলে ১,০০০ কোটি টাকার বিনিময়ে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী বানিয়েছিলেন। রাজসাক্ষী বানিয়ে তাকে মৃত্যুদণ্ডের হাত থেকে বাঁচিয়েছিলেন, মাত্র ৫ বছর কারাদণ্ডের মেটিকুলাস ডিজাইনটা করেছিলেন। এছাড়াও বহু মামলায় প্রচুর অর্থ লেনদেনের অভিযোগ এই তাজুল ইসলাম এবং তার প্রসিকিউশন টিমের অনেকের ব্যাপারে এসেছে। প্রসিকিউশন টিমেরই একজন ফেসবুক পোস্ট দিয়ে এরকম অনেক অভিযোগ সামনে এনেছেন। তার প্রসিকিউশন টিমের অন্যতম সদস্য তামিম, তার বিরুদ্ধে এক সাব ইন্সপেক্টরের স্ত্রীর কাছ থেকে ব্যাগ ভর্তি টাকা নেয়ার অভিযোগ উঠেছে। একজন আসামি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন আসামি, সেই আসামিকে জামিন দেওয়ার জন্য আর এক প্রসিকিউটর ১ কোটি টাকা দাবি করেছেন, এরকম অডিও চ্যানেল 24 প্রকাশ করে দিয়েছে। এরকম বহু অভিযোগ এই তাজুল ইসলাম এবং তার গংয়ের বিরুদ্ধে উঠেছে, যেগুলো অনেকগুলো আবার তথ্য প্রমাণ এভিডেন্স সহ সামনে এসেছে। যেমন ওই যে ফোন আলাপ, অডিও রেকর্ডের কথা বলছিলাম, ফোনে কথোপকথন, এগুলো আমরা জানি। এবং এই অভিযোগগুলো এতটাই গুরুতর অভিযোগ যে বর্তমান যিনি চিফ প্রসিকিউটর তিনি এই ব্যাপারগুলো তদন্ত শুরু করেছেন, এবং সেই তদন্তে যেভাবে অগ্রগতি হচ্ছে তাতে এই চিফ প্রসিকিউটর সাবেক তাজুল ইসলাম এবং তার গং পুরোটাই ফেঁসে যাবে। এর সঙ্গে একটি বিশেষ রাজনৈতিক দলের অনেকেই ফেঁসে যাবে, এরকম অনেকে মনে করছেন, এবং সেই ফেঁসে যাওয়ার আশঙ্কা থেকেই তিনি দেশ ছেড়ে পালিয়েছেন, এরকম আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে করার চেষ্টা করছেন। যদিও আমরা এখন পর্যন্ত বহু খোঁজখবর নিয়ে ঘাটাঘাটি করে তার দেশে থাকা, মানে কোনো একটা জায়গায় ঘাপটি মেরে থাকা কিংবা দেশের বাইরে চলে যাওয়া, এই ব্যাপারে একেবারে কংক্রিট কোনো তথ্য প্রমাণ হাতে পায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, বিভিন্ন আলোচক বিশ্লেষক আলোচনা করছেন যে এই তাজুল ইসলাম দেশ ছেড়ে পালিয়েছেন। অনেক রাজনীতিবিদরাও অভিযোগ করছেন যে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন।
তার দেশে থাকাটা নিরাপদ ছিল না, এটাও অনেকে মনে করছেন। কারণ তিনি চিফ প্রসিকিউটর হওয়ার পরে ওই পদকে ব্যবহার করে এমন বাণিজ্য করেছেন, তার মানে পরবর্তী 14 জেনারেশনের যেন আর কিছু করা না লাগে সেই বন্দোবস্ত করেছেন। এই তাজুল ইসলাম মূলত এবি পার্টির সদস্য। এবি পার্টি গঠন করা হয়েছিল কখন? যদি আমরা সেই প্রেক্ষাপটে যাই, তাহলে আওয়ামী লীগ আমলে যখন জামাতকে নিষিদ্ধ করা হলো, জামাতের নিবন্ধন বাতিল করে দেয়া হলো এবং যুদ্ধাপরাধীদের বিচার, ওই সময় তো জামাতের রাজনীতি একেবারে অসহায় অবস্থায় চলে গেল। সেই সময় জামাতের একটা বিকল্প প্ল্যাটফর্ম তৈরির জন্য এবি পার্টির জন্ম। এটা জামাতের পৃষ্ঠপোষকতাতেই, জামাতের নেতৃবৃন্দের উদ্যোগে এই দলটা তৈরি হয়েছে এবং এই দলের তৈরির পেছনে অন্যতম বড় ভূমিকা রেখেছিলেন তৎকালীন শেখ হাসিনা আমলে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যুদ্ধাপরাধীদের পক্ষে দাঁড়ানো অন্যতম জামাতের আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, যিনি পরবর্তীতে দেশের বাইরে চলে গিয়েছিলেন এবং তারপরে তিনি মৃত্যুবরণ করেছেন। দেশের বাইরে চলে যাওয়ার পরে এবি পার্টির সঙ্গে আর তিনি সরাসরি ফিজিক্যালি যুক্ত হতে পারেননি। পরে আমরা দেখলাম যে ব্যারিস্টার ফুয়াদ রায় এবি পার্টির হাল ধরলেন। এবি পার্টি যখন মানে নিবন্ধন পায়, তখন আমরা দেখেছি যে মানে প্রায় এক গাড়ি ভর্তি করে কাগজপত্র জমা দেওয়ার ব্যাপার স্যাপার দেখেছি এবং খুব অল্প সময়ের মধ্যে সারা দেশের বিভিন্ন জায়গার কমিটি গঠন, কাগজপত্র, মোটা বই একেবারে স্তূপ আকারে জমা দেয়া, সেই কর্মকাণ্ড দেখে তখনই মনে হয়েছিল যে এটা মূলত জামাতেরই একটা বিকল্প প্ল্যাটফর্ম হিসেবে তৈরি হচ্ছে। জামাতের নিবন্ধন যেহেতু বাতিল হচ্ছে, সেই কারণে আমার বাংলাদেশ পার্টি কিংবা এবি পার্টি নামেই তারা পরবর্তীতে রাজনীতি করতে চাইছে। কিন্তু আমরা এই 24-এর আন্দোলনের পরে যখন প্রেক্ষাপট ঘুরে গেল, তখন তো জামাত স্বনামেই রাজনীতি করবে। এবি পার্টির অবস্থান ক্রমেই দুর্বল হতে থাকলো। ওই মানে ব্যারিস্টার ফুয়াদ যে উল্টাপাল্টা কথাবার্তা বলেন, সেই উল্টাপাল্টা কথাবার্তায় নিজেকে মানে সমালোচনার মধ্যে ফেলে এক ধরনের আলোচনার জন্ম দেওয়ার মানে ট্যাকটিক্স তিনি অবলম্বন করেছিলেন, সেগুলোও আমরা দেখছি। আমরা কোনো একটা পথসভায় এই ব্যারিস্টার ফুয়াদকে যেদিন দেখেছিলাম যে সেনানিবাস উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন, সেই সেনানিবাস উড়িয়ে দেওয়ার হুমকির ওই ভিডিওতে ব্যারিস্টার ফুয়াদের পাশে এই তাজুল ইসলামকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অর্থাৎ রাষ্ট্রের একটা ট্রাইব্যুনালের, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, যার মানে পদমর্যাদা হচ্ছে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদা, তার মতো একজন ব্যক্তি সেনানিবাস উড়িয়ে দেওয়ার কথা যখন হচ্ছে, তখন পাশে দাঁড়িয়ে সেটাকে উৎসাহ দিয়েছেন। তাজুল ইসলাম এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, তাকে নিয়োগ করা হলো 2024 সালের 7 সেপ্টেম্বর। এর আগে আমরা তাজুল ইসলামের যদি ব্যক্তিগত জীবনে যাই, তাহলে দেখতে পাই যে 1973 সালে 25শে মার্চ জামালপুরে তার জন্ম। জামালপুরের দেওয়ানগঞ্জে তার জন্ম। জামালপুর জেলা স্কুল থেকে এসএসসি, পরবর্তীতে সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে এইচএসসি পাশ করেন। 1995 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং 96 সালে এলএলএম ডিগ্রি লাভ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন তিনি পড়ছিলেন, তখনই তিনি শিবিরের রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন, এরকম আলোচনা রয়েছে এবং তিনি মূলত জামাতেরই সদস্য, পরবর্তীতে এবি পার্টির অংশ হয়ে যান। তাজুল ইসলাম 1998 সালে বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হওয়ার পর তার আইনি পেশা শুরু করেন। 1999 সালে 30 জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এর আগে আওয়ামী লীগের সময় যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের যে বিচার এবং পরবর্তীতে ফাঁসির কার্যক্রম, যাবজ্জীবন জেলের যে ব্যাপারগুলো আমরা দেখেছি, সেখানে যুদ্ধাপরাধীদের পক্ষে আইনজীবী হিসেবে লড়েছিলেন শেষ পর্যন্ত এই তাজুল ইসলাম। প্রথমে ব্যারিস্টার রাজ্জাকের সহযোগী কিংবা সহকারী ছিলেন, পরবর্তীতে ব্যারিস্টার রাজ্জাক যখন দেশের বাইরে চলে যান, তখন এই তাজুল ইসলামই সেই মামলাগুলোর হাল ধরেছিলেন। পরবর্তীতে আমরা দেখলাম যে আদালতে তিনি যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান করেছিলেন, সেই আদালতেরই চিফ প্রসিকিউটর তাকে বানিয়ে দিলেন মেটিকুলাস ডিজাইনে প্রফেসর ইউনুস। সেটা নিয়েও বিতর্ক হয়েছে যে একই আদালতে কিছুদিন আগে যুদ্ধাপরাধীদের পক্ষে যিনি লড়েছেন, সেই আদালতে রাষ্ট্রীয় কৌশলী তিনি কিভাবে নিযুক্ত হন। সেটা নিয়ে বিতর্ক হয়তো স্প্রেড করতো না, কিন্তু তার এই দায়িত্ব পালনকালে যে সকল দুর্নীতির খবর বাইরে এসেছে, তাতে করে বিএনপি সরকার তাকে সরিয়ে দিতে বাধ্য হয়েছে।
কারণ এরকম দুর্নীতিবাজ একজনকে নিশ্চয়ই এরকম একটা পদে রেখে বিএনপি সরকার নতুন বিতর্কের জন্ম দিতে চাইবে না। এবং তার বিদায়ের পরে যে তদন্তগুলো হচ্ছে সেই তদন্তে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসার মতো অবস্থা হয়েছে। চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করা সহ আর একজন এসআইকে রাজসাক্ষী করে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া, এই ব্যাপারগুলোর সঙ্গে তার এবং জামাতপন্থী একজন আইনজীবীর হস্তক্ষেপ রয়েছে, এরকম অভিযোগ অনেককে বিভিন্ন সময়ে আমরা করতে শুনেছি। সে যাই হোক, সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু এই দুর্নীতিগুলো যদি প্রমাণ হয় তাহলে বড় রকমের ফেঁসে যাওয়ার মতো অবস্থা তার হবে। সেই কারণেই তিনি দেশ ছেড়ে চলে গেছেন। এই আলোচনাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। আদতে তিনি কোথায় আছেন? এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়িত্ব শেষ করার দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়ার পরে তাকে ফিজিক্যালি আর কোথাও দেখা যায়নি বাংলাদেশে। তিনি আইনজীবী, তার তো সুপ্রিম কোর্ট চত্বরে তাকে দেখা যাওয়ার কথা, কিন্তু কোথাও কোনো আলোচনায় কোনো জায়গায় তাকে দেখা যায়নি। এই দেখা না যাওয়ার সুযোগেই হয়তো ব্যাপারটা ছড়িয়ে গেছে যে তিনি দেশ ছেড়েছেন। সত্যিই কি তিনি দেশ ছেড়েছেন? দর্শক, আপনার কাছে কি মনে হয়? দেশে থাকা তার জন্য কি আইনিভাবে নিরাপদ? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।